আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? একটু আমার কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা, তোমরা যদি আমার কথা যে ক্লিয়ার শুনতে পাও একটু কমেন্টে জানিয়ে দাও একটু আমাকে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের টপিক ছিল আমাদের বাংলা, সরি, আজকে সাবজেক্ট ছিল আমাদের বাংলা। ক্লাসের টপিক ছিল আমাদের বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। তারপরে হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, এবং আমাদের পরবর্তী টপিক ছিল আমাদের বাংলা লিপি, তাই না? তো আজকে আমরা শুরুতে জানবো যে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। ঠিক আছে, আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, তাই না? এই বাংলা ভাষা আমাদের কি একদিনে এ ভাষা সৃষ্টি হয় নাই। বিভিন্ন পর্যায়ক্রমে, ঠিক আছে, বিভিন্নভাবে এই বাংলা ভাষা আমাদের কি উদ্ভব ও বিকাশ ঘটেছে। ঠিক সেরকমভাবে, ঠিক আছে, আমাদের আদিম যে আমাদের বাঙালি জাতি পড়ছিলাম গত ক্লাসে আমরা, তো আমাদের বাঙালি জাতি যে আমরা বাঙালি জাতি সম্পর্কে গত ক্লাসে জানছিলাম, ঠিক আছে? আমরা কি জানছিলাম সেখানে? যে বাঙালি জাতি একটা সংকর জাতি, তাই না? বিভিন্ন জাতির সংমিশ্রণে আমাদের কি বাঙালি জাতি গঠন হয়েছে। বুঝতে পারছো? ঠিক ঠিক একইভাবে, ঠিক আছে, বাংলার আদিম যে আদিবাসী গণ ছিল, তারা কি আমাদের শুরুতে আমাদের বাংলা ভাষায় তারা কি কথা বলতো না। বুঝতে পারছো? তারা কি বিভিন্ন ধরনের ভাষায় কথা বলতো তখন আর কি, বাংলার মতো নেই আর কি, অন্য একটা ভাষায়। বুঝছো? তো প্রাচীন ভারতীয় মানে আমাদের প্রাচীন যে ভারতীয় আর্য যে ভাষা গোষ্ঠী ছিল, তাদের অন্যতম ভাষা ছিল আমাদের বাঙ্গালা, তাই না? এই বাঙ্গালা থেকে বিবর্তিত হয়ে প্রাক আর্য যুগের অষ্টিক ও দাব্রিয় ভাষার সাথে বাংলার কোনো কি আমাদের কি সংশ্লিষ্টতা ছিল না। তো তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা যে বাংলার আদিম আদিবাসীদের ভাষা ছিল আমাদের কি অস্টিক। বুঝছো? আর অনার্যদের তাড়িয়ে কি আর্যকে দেশে বসবাস করে বিবর্তনের কালক্রমে আমাদের কি বাংলা ভাষার উদ্ভব হয়েছে। মানে হচ্ছে, তোমাদের বলি যে অনার্য ছিল না আমাদের, আমরা অনার্য জাতি জানছিলাম না আমরা, প্রাক আর্য অনার্য নরগোষ্ঠী জানছিলাম না, বাঙালি জাতি গত ক্লাসে, ঠিক আছে, ঠিক ওই জাতি ঠিক অনার্য জাতিদের তাড়িয়ে এদেশে বসবাস শুরু করলে, আর্যরা কি বসবাস শুরু করলে, তারা কি তাদের আর্য ভাষার মধ্যে কি বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে কি বাংলা ভাষার আমাদের কি উদ্ভব হয়েছে। আমরা গত ক্লাসে জানছি যে হচ্ছে কি বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে কি প্রাক আর্য বা কি অনার্য নরগোষ্ঠী, আর একটা কি আর্য নরগোষ্ঠী, তাই না? ওই যে ওখানে অনার্য, এই যে অনার্য যে নরগোষ্ঠী ছিল তাদেরকে তাড়িয়ে আর্যরা কি এদেশে কি বসবাস শুরু করলে, তাদের কি আর্য ভাষা হতে বিবর্তনের ক্রমে ক্রমে কি বাংলা ভাষার কি বাংলা ভাষার কি উদ্ভব ও বিকাশ ঘটে। বুঝতে পারছো? তাই আমরা কি বলতে পারি যে হচ্ছে কি, তোমাদের বলছিলাম না বাঙালি একটা কি সংকর জাতি, ঠিক একইভাবে কি আমাদের বাংলা হচ্ছে একটা কি সংকর ভাষা। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে, কি বলা আছে এখানে। আমি যেগুলো কথা বলছি সম্পূর্ণ এখানে এগুলো কি বলা আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে, যে তোমাদের এখানে একটা লিখিত প্রশ্ন, যে বাঙালি জাতি যেমন সংকর জাতির কি, ঠিক তেমনি কি বাংলা ভাষা কি সংক্রায়নের মানে সৃষ্টি
কথাটি ব্যাখ্যা করে, এটা তোমাদের লিখিত পরীক্ষা আসতে পারে এই ধরনের প্রশ্ন একটা এখান থেকে, যে বাঙালি জাতি যেমন সংকর জাতি তেমনি বাংলা ভাষা কি সংকরায়নের মাধ্যমে সৃষ্টি, উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা তোমাদের লিখিত পরীক্ষা আসতে পারে। তো তোমরা কি এটা পড়ে নিও, পড়ে নিয়ে তোমরা বুঝতে পারবা এখানে। ঠিক আছে, প্রাচীন আমাদের এই যে যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম আছে না, বুঝতে পারছো, তাদেরকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কি তাদের বেদ, এই বেদের ভাষা হচ্ছে কি বৈদিক, বুঝছো। আচ্ছা, এখানে আমাদের বাংলা ভাষার উদ্ভবের বিকাশ থেকে আমাদের কি বোঝার কোনো কিছু নাই এখানে। ঠিক আছে, তো আমাদের এখানে দেখতে হবে যে বাংলা ভাষা কি উদ্ভব কিভাবে হয়েছে এটা, তাই না। তোমরা যদি পড়তে পারো তোমরা নিজেরা বুঝতে পারো এখানে কি লেখা আছে। আমি তো এখানে তোমাদের সারমর্মটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু হচ্ছে খাতার জন্য নোট করবা, তখন কি বিষয়টাকে সম্পূর্ণ লিখে নিও, লিখবা, তখন তোমরা কি নিজে বুঝতে পারবে। আরেকটা কথা আছে যে তোমাদের এখানে বলে দিই আমি, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে বিখ্যাত বৈয়াকরণ পাণিনি কি বৈদিক ভাষার কি সংস্কার সাধন করেন। আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে, যে বৈদিক ভাষার সংস্করণ কে করেছিল, বিখ্যাত কি বৈয়াকরণ, বুঝতে পারছো, কত শতকে, সপ্তম শতকে, বুঝছো। এগুলো তোমরা এভাবে নোট করবো। আর তোমাদের এখানে প্রতিটা লাইন বাই লাইনে তোমাদের এখানে প্রশ্ন কি যুক্ত যুক্ত করা আছে, এমসিকিউ প্রশ্নগুলো। আচ্ছা, আরেকটা যা আছে যে বাংলা ভাষার কি সাধারণ মানুষের ভাষা কি ছিল আমাদের প্রাকৃত ভাষা, তখন সাধারণ মানুষের ভাষা কি ছিল আমাদের প্রাকৃত ভাষা। এই প্রাকৃত শব্দ অর্থ কি আমাদের ভাইয়া স্বাভাবিক, বুঝছো। পরবর্তী প্রাকৃত ভাষা থেকে কি পলি ও অপভ্রংশ নামে কি দুইটি ভাষার কি উদ্ভব হয়। তার মধ্যে কি প্রাকৃত ভাষা থেকে কয়টি ভাষা উদ্ভব হয়, দুইটি ভাষা, একটা পালি একটা কি অপভ্রংশ। আর সাধ্য ভাষা আর হচ্ছে আমাদের পালি ভাষা তো জানি আমরা, আর অপভ্রংশ ভাষাটা হচ্ছে কি আমাদের সাধ্য ভাষা থেকে কি ভ্রষ্ট কিংবা বিকৃত ভাবে, বুঝতে পারছো, সাধ্য ভাষা থেকে বিকৃত ভাবে উচ্চারিত শব্দ হচ্ছে আমাদের অপভ্রংশ। বই বৈয়াকরণ কি পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুতি ও কি বিকৃত ভাবে হচ্ছে কি অপভ্রংশ। তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে যে বিশেষ ভাষার বিচ্যুত বা কি বিকৃত ভাবে কি অপভ্রংশ, উক্তিটি কার হবে, বৈয়াকরণ পতঞ্জলির। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এই অপভ্রংশের বিস্তারকাল, তাই না, এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয় আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচে অপভ্রংশের বিস্তারকাল ধরা হয় নিচের কোনটি, উত্তর কি হবে, ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। বাংলা ভাষা কি অপভ্রংশের নিকট কি ঋণী। তোমার প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষা নিচের কোন ভাষার নিকট ঋণী অপভ্রংশর। তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে কি, এই যে কালক্রমে কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা, উত্তর কি হবে, প্রাকৃত ভাষা, বুঝছো। কারণ এখানে তোমাদের বোঝার কোনো কিছু নাই, আমি তোমাদের দেখাই দিচ্ছি যে হচ্ছে এখান থেকে কিভাবে তোমাদের প্রশ্ন করা হবে, বুঝছো। কারণ এখানে আমরা তো সবাই বাংলা, তাই না, আমরা সবাই রিডিং পড়তে পারি এখানে, আর এটা ব্যাকগ্রাউন্ডের কোনো টপিক না, এটা এটা সাহিত্য, বাংলা সাহিত্যের একটা টপিক, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আমরা বুঝতে হবে যে আমাদের বাংলা সাহিত্য থেকে আমাদের কি কি প্রশ্ন প্যাটার্নে কি প্যাটার্নে আমাদের প্রশ্ন করা হয় চাকরি পরীক্ষায় আমাদের, বুঝছো। আর আমি তোমাদের কি সেগুলো তোমাদের কি আলোচনা করে দিলাম এখানে। এখানে আরেকটা তোমাদের কি লিখিত পরীক্ষায় আসতে পারে প্রশ্ন, যে ভাষা কাকে বলে। আমরা সকলে জানি কি মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে আমাদের কি ভাষা, বুঝতে পারছো। এটা যদি আমরা একটু গোছালোভাবে বলি তাহলে কি হবে, মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাবকে বা মনোভাব প্রকাশক ধন্য সমষ্টি কি বলা হয় আমাদের ভাষা বলা হয়, বুঝছো। তোমরা সবসময় মনে রাখবা যে ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি। ঠিক আছে, এখানে তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে, যে যেটাকে এমসিকিউ তো আসে, লিখিত পরীক্ষা আসে তোমাদের,
যেটা হচ্ছে কি বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? উত্তর কি হবে? অষ্টিক ভাষাভাষী ছিলেন। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে আমাদের এই বাংলা ভাষার উৎপত্তির সময়। বুঝছো? এই বাংলা ভাষার উৎপত্তির সময় হচ্ছে ভাইয়া আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দী, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দী। বুঝছো? তোমাদের প্রশ্ন যদি দুইটা থাকে একসাথে তখন তোমরা কি করবা? তোমরা অবশ্যই কি এই সপ্তম শতাব্দীর কি উত্তর করবা। ঠিক আছে। সবচেয়ে বেশি এই দুইটার মধ্যে গ্রহণযোগ্য হবে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটা। বুঝতে পারছো? আর যদি আমাদের প্রশ্ন যদি সপ্তম শতাব্দী না থাকে তখন আমরা কি লিখবো? আমরা দশম শতাব্দী সঠিক উত্তর। ঠিক আছে। আর যদি দুইটা থাকে তাহলে সঠিক উত্তর কি হবে? সপ্তম শতাব্দী হবে। বুঝছো? বাংলা ভাষার উৎপত্তি এখন। ঠিক আছে। আমাদের বাংলা ভাষার উৎপত্তি করাতে কথা দিয়ে করা হয়েছে। আমরা কিছু আগে পড়লাম না এখানে যে আমাদের প্রাকৃত ভাষা থেকে কি উৎপত্তি লাভ করে বাংলা ভাষা কালক্রমে। বুঝছো? এখন দেখি আমরা এখানে এই যে এই বাংলা ভাষার উৎপত্তি। বুঝতে পারছো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কি গড়ীয় প্রাকৃত কি বাংলা ভাষা কি উৎপত্তি লাভ করে। কি বলছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে আমাদের গরিব প্রাকৃত থেকে। ঠিক আছে। আর হচ্ছে জর্জ আব্রাহাম গিয়ারসন অথবা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে আমাদের মাগধী প্রাকৃত থেকে। বুঝছো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন তোমাদের কি এমসিকিউতে আসে, প্লাস কি তোমাদের কি এই যে লিখিত পরীক্ষা আসে। যখন তোমাদের এমসিকিউ ট্যাব লিখিত পরীক্ষা হয় অনেক তোমার 14 থেকে 20। আচ্ছা, আর যদি তোমাদের হাতে প্রশ্নে দুইটা একসাথে থাকে গৌরী এবং কি মাগধী, তোমাদের অবশ্যই কি তোমরা এই গৌরী প্রাকৃত কি উত্তর করবা। বুঝছো? আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে তোমার মনে রাখবা যে কে বলছে মানে গরিব প্রাকৃতিক থেকে উৎপত্তি বাংলা ভাষা কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে। আর মাগধী থেকে কে বলছে? আমাদের জর্জ আব্রাহাম গিয়ারসন এবং কি ডক্টর সুনীতি কুমার। এই ব্যক্তিদ্বয়ের কি নামগুলো তোমরা অবশ্যই কি মনে রাখতে হবে তোমাদের। বুঝছো? আচ্ছা, এরপর দেখো আমাদের বাংলা ভাষার কি আদি স্তরের কি স্থিতিকাল, তাই না? তো আমাদেরকে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। ডক্টর সুনীতি কুমারের মধ্যে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী মতো শতাব্দী। ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে তোমাদের এখানে, বাংলা ভাষার কি মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে ভাইয়া প্রাকৃত ভাষা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি। আমরা আনুমানিক 1000 বছর পূর্বে ভারতীয় কি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্মগ্রহণ বা কি জন্ম হয়। ঠিক আছে। তোমাদের এখানে আরেকটা কি এখানে এই প্রশ্নের মধ্যে তুমি একটা কি হচ্ছে এমসিকিউ টাইপের কি প্রশ্ন কি উত্তর পেয়ে গেছো এখানে, যে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব বা কি জন্ম হয় কত বছর পূর্বে? আনুমানিক কত? 1000 বছর পূর্বে। বুঝছো? আর বাংলা ভাষার কি লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে আমাদের চর্যাপদ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কি বেশিরভাগ সময় কি চাকরির পরীক্ষা এখানে আসে, যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন নিচের কোনটি? উত্তর কি হবে? চর্যাপদ। বুঝছো? এরপর দেখো আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে, তাই না? এখন কি দেখবো আমরা ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে। এখানে ইন্দো ইউরোপীয় ভাষার আগে তোমাদের কিছু একটা কথা বলি তোমাদের, যে এই পৃথিবীর যে ভাষাগুলো আছে আমাদের, পৃথিবীতে প্রায় তো অনেকগুলো ভাষা আছে, তাই না? এই ভাষাগুলোর মধ্যে আমাদের কি কিছু কিছু কি ভাগে কি ভাগ করা হয় আমাদের। বুঝছো? যেমন কি আমাদের ইন্দো ইউরোপীয়, তারপর কি চীনো তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দাবরেরীয়, অস্ট্রাবাকি এশীয় প্রভৃতি। বুঝছো? আর কিন্তু আমাদের হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া বা আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয় আমাদের কি এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। বুঝছো? যেহেতু আমাদের বাংলা ভাষাকে এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে মানে কি উদ্ভব লাভ করে, তো আমাদের কি এই যে ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে সে সম্পর্কে আমাদের কি জানতে হবে। বুঝছো? তো বাংলা পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি কি ভাষা বৃক্ষে কি বিভক্ত করা যায়। এগুলোর মধ্যে কি অন্যতম হলো আমাদের ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয় কি সেমি হেমীয়, দাবীয় কি অস্ট্রিয় এশীয়, কোকেশীয় কি মালাই ফানেশীয়। বুঝছো? এইসব ভাষা বৃক্ষগুলোর কি মূল ভাষার কি একটি হলো কি আমাদের কি ইন্দো
ইউরোপীয়। ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশ থেকে কি ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে আমাদেরকে এই ভাষার কি অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব কি 5000 বছর পূর্বে ইউরোপ কি মধ্য এশিয়ার ইন্দো ইউরোপীয় ভাষার মূল ভাষার উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। মানে কি বলছে আমাদের এখানে, যে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা কত হাজার বছর পূর্বে কি উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কি হবে 5000, প্রায় কি 5000 খ্রিস্টপূর্ব কি 5000 বছর পূর্বে। বুঝছো? এই ইন্দো ইউরোপীয় ভাষার কি সদস্য হচ্ছে আমাদের ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ও বাংলা ভাষার মতো কি ভাষা। আচ্ছা, এখন আমরা আসি যে যে ভাষা বংশের কি শাখা দুইটি। এই যে ইন্দো ইউরোপীয় ভাষাকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়, একটা ক্যান্তুম শাখা, একটি শতম শাখা। বুঝছো? যেটা তোমরা কিছুক্ষণ পরে যে তোমরা জানতে পারো, যখন তোমরা চারটে দেখাবো যে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কিভাবে, কোন কোন ভাষা থেকে বাংলা ভাষা কি উদ্ভব হয়েছে, তখন যদি দেখো তখন তোমরা বুঝতে পারো বিষয়টা ভালো করে। তবে তোমরা আমি শুরুতে বলে দিলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি দুইটি শাখা উদ্ভাবন হয়েছে। একটা হচ্ছে কি আমাদের কি ক্যান্তম, আর একটা কি শতম শাখা। বুঝছো? আরে বাংলা ভাষা উদ্ভব হয়েছে আমাদের এই যে শতম শাখা থেকে। বুঝছো? আচ্ছা, এই দুটি ভাষা আছে না আমাদের, ক্যান্তম এবং শতমটা। এই দুটি ভাষা কি আটটি কি উপশাখা আছে। বুঝছো? যেমন কি গ্রিক, ইতালিক, ক্যাথলিক, জার্মানি, আর্য বা ইন্দো ইরানীয়, বাল্টো স্লাভিক, আরবেনীয় কি আলবেনীয়। এগুলো আমরা কিসের জন্য আলোচনা করলাম, যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে নিচের কোনটি শতম শাখার কি ভাষা, নিচের কোনটি কি শতম শাখার কি উপশাখা, এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে। বুঝছো? তো আমাদের প্রথম চারটি হচ্ছে আমাদের কি গ্রিক, ইতালিক, ক্যাথলিক এবং জার্মানিক। বুঝছো? এগুলো হচ্ছে আমাদের ক্যান্তম বা ক্যান্তুম শাখার কি উপশাখা। বুঝতে পারছো? ক্যান্তুম হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কি এই যে শতম শাখার কি উপশাখা হচ্ছে আমাদের আর্য অথবা কি ইন্দো ইরানীয়। বুঝছো? বাল্টো স্লাভিক, আর্মেনীয়, আলবেনীয়। বুঝছো? তোমাদেরকে মনে রাখতে হবে এই শতম শাখার কি চারটি উপশাখা কি কি: আর্য, বাকি ইন্দো ইরানীয়, বাল্টো স্লাভিক, আর্মেনীয় এবং কি আলবেনীয়। বুঝছো? তোমাদের এখান থেকে প্রশ্ন করা হয়, তোমার প্রশ্ন আসবে কি এই শতম শাখা থেকে। ঠিক আছে? আর তোমাদের কিছু আগে বললাম যে বাংলা ভাষা আমাদের উদ্ভব লাভ করে ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে। বাংলা ভাষা উদ্ভব লাভ করে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখাতে, সবসময় মনে রাখবা। এটা আমাদের আসছিল 23তম কি বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা। যদি আমরা সংক্ষেপে দেখি আমরা যে বাংলা ভাষা আমাদের উদ্ভব বা কি উৎপত্তি লাভ করে আমাদের প্রথমে আমাদের কি ইন্দো ইউরোপীয়, তারপর কি আসছে আমাদের শতম, ঠিক আছে, তারপর কি আসছে আমাদের ইন্দো ইরানীয়, তারপরে আসছে আমাদের ভারতীয় আর্য, তারপর কি আসছে আমাদের প্রাকৃত, তারপরে কি আসছে আমাদের বাংলা। বুঝতে পারছো? তো আমাদের এই যে পর্যায়ক্রমটা আছে না, এটা আমাদের মনে রাখতে হবে। তোমাদের বাংলা ভাষা কি নিচের কোনটি থেকে কি উদ্ভব লাভ করেছে, তোমাদের কি ইন্দো ইউরোপীয় থাকতে পারে, শতম থাকতে পারে, ইন্দো ইরানীয় থাকতে পারে, ভারতীয় আর্য থাকতে পারে, প্রাকৃত থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চারটা দেখি আমরা, ঠিক আছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি এটা? আচ্ছা, এখন তো মনে হয় হচ্ছে শোনা যাচ্ছে মনে হয়, তাই না? এটা তোমার কি মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই না? তো ফোনটা তোমরা কি হচ্ছে কি এই যে বড় করো স্ক্রিনটা, ঠিক আছে, ল্যান্ডস্কেপ করো, তাহলে দেখতে পাবা। আচ্ছা, আমাদের এই যে ইন্দো ইউরোপীয় ভাষাটা আছে না,
এটা আনুমানিক তোমাদের কি বলছিলাম যে 5000 বছর খ্রিস্টপূর্ব কি আগে এই ভাষাটা কি উদ্ভব হয়েছে, ঠিক আছে। এই ইন্দো ইউরোপীয় ভাষার একটা নাম কি হিন্দু যুগপরায়ণ, সবসময় মনে রাখবা, বুঝছো। এই হিন্দু যুগপরায়ণ বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের উদ্ভব হয়েছে দুটি শাখা, আমাদের শতম শাখা এবং কি ক্যান্তম শাখা, ঠিক আছে, বুঝতে পারছো। আর হচ্ছে আর শতম শাখা থেকে আমাদের চারটি আমাদের কিছু সঙ্গে পড়লাম না, শতম শাখা থেকে কি শতম চারটা কি উপশাখা আছে, আলবানিক, আরমানিক, বাল্টো, একটা কি তারপরে আমাদের কি আর্য, বুঝতে পারছো। এবং আমাদের কি এই যে হিন্দু আর্য বা কি আর্য থেকে আমাদের কি তিনটা শাখা উদ্ভব করেছে, একটা কি ইরানিক, একটা কি দার্দিক, একটা ভারতিক, বুঝছো। আচ্ছা, এ ভারত থেকে আবার কি তৃতীয় শাখার কি উদ্ভব লাভ করেছে, যেটা হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্য, আরেকটা কি বৈদিক, ঠিক আছে। এই সংস্কৃত ভাষা আসে না, এই যে তোমাদের বললাম না কিছু আগে যে হিন্দু আছে না, এই যে হিন্দু ধর্মের পবিত্র ধর্ম হচ্ছে বেদ, ঠিক আছে, এই বেদের ভাষা হচ্ছে বৈদিক। এই বৈদিক ভাষা থেকে কি এই সংস্কৃত ভাষা কি এসেছে, ঠিক আছে। আচ্ছা, এ প্রাচীন ভারতীয় আর্য থেকে আমাদের কি মধ্য হিন্দু আর্য বা কি প্রাচীন কথ্য ভারতীয় আর্য কি বাকি আদিম প্রাকৃত ভাষা কি উদ্ভব লাভ করে। এই আদিম প্রাকৃত থেকে আমাদের কি পাঁচটা ভাষা কি উদ্ভব লাভ করে, একটা প্রাচীন উদিচ্ছ, প্রাচীন কি ষোড়শনী, প্রাচীন প্রার্য, পালি এবং কি অশোক লিপির ভাষা, ঠিক আছে। এবং প্রাচীন পার্য থেকে আমাদের কি আবার কি চারটা ভাষা লাভ করে আমাদের, প্রাচীন সিংহলি, মহারাষ্ট্র প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং কি গৌরী প্রাকৃত, বুঝতে পারছো। এই গৌরী প্রাকৃত থেকে আবার কি আসলো আমাদের গৌরী অপভ্রংশ আসলো, তাই না। এই গৌরী অপভ্রংশ থেকে আবার কি তিনটা ভাষা লাভ করে, একটা বিহারি, একটা প্রাচীন উড়িষ্যা, একটা বঙ্গ কামরূপী, ঠিক আছে। তো বিহারি ভাষা থেকে আমাকে তিনটা ভাষা কি উদ্ভব লাভ করে, একটা মৈথালি, একটা মগহি, একটা ভোজপুরি, বুঝতে পারছো। আর প্রাচীন উড়িয়া থেকে আমাদের উড়িয়া ভাষা লাভ করে, আর বঙ্গ কামরূপী থেকে আমাদের বাংলা, আসামি বাকি অসমিয়া ভাষা কি উদ্ভব লাভ করে, ঠিক আছে। তাহলে আমাদের কি বাংলা ভাষা লাভ করে আমাদের কি হিন্দু যুগপরায়ণ বা কি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, তারপর কি শতম, হিন্দু আর্য, তারপর ভারতিক, তারপর কি আমাদের কি প্রাচীন ভারতীয় আর্য, তারপর কি হচ্ছে আমাদের মধ্য হিন্দু আর্য, কি প্রাচীন কথ্য ভারতীয় আর্য বা কি আদিম প্রাকৃত, ঠিক আছে। এই আদিম প্রাকৃত থেকে আমাদের প্রাচীন কি প্রাচ্য, তারপর কি আসে আমাদের গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় অপভ্রংশ, তারপর কি আমাদের বঙ্গ কামরূপী বাংলা, ঠিক আছে। এই সিকুয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এখন দেখো আমাদের যে একটা নোট তোমরা সবসময় মনে রাখবা, যেটা হচ্ছে ওটা তোমার পড়ার দরকার নাই, দেখে নিও তোমরা। এখন দেখো আমাদের যে অস্ট্রো এশীয় ভাষা আছে না, দুই ভাগে বিভক্ত, একটি মন খমের ভাষা, একটি মুন্ডা ভাষা। এগুলো তোমার পড়ে নিও, ঠিক আছে। এখান থেকে তেমন প্রশ্ন আসে না, একবার আমি এখান থেকে রিডিং পড়ে নিবা এগুলো। এখন আমাদের এখানে প্রশ্ন আছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অপভ্রংশ কি, আমরা কিছুদিন আগে বললাম তাই না, যে সাধু ভাষা থেকে কি বিকৃত উচ্চারিত শব্দ হচ্ছে আমাদের কি অপভ্রংশ, ঠিক আছে। বৈয়াকরণ পতঞ্জলির মধ্যে কি বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবাংশ হচ্ছে আমাদের কি অপভ্রংশ, ঠিক আছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কি এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয়। এখানে কি সবগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এটা তোমার পড়তে হবে, মাস্ট বি। এখানে তো এখান থেকে তোমার প্রশ্ন আসে। এরপর দেখো আমাদের সংস্কৃত ভাষা কি, তাই না। এই বৈদিক থেকে সংস্কৃত আসছে না, আমরা কিছু আগে দেখলাম না। এই হিন্দু ধর্মের কি পবিত্র ধর্ম হচ্ছে আমাদের বেদ, এই বেদের ভাষা ছিল আমাদের বৈদিক, ঠিক আছে। দেবদেবী পূজা, বৈদিক যজ্ঞ কার্যে কি ব্যবহার করে কি এই ভাষা কালক্রমে কি উচ্চারণের অপপ্রয়োগ, বিকৃতি, স্থানীয় কি শব্দাবলীর কলিন হালেফে কি ক্রমে কি উপযোজিত হয়ে থাকে। সপ্তম শতকে বিখ্যাত কি বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষার কি সংস্কার সাধন করেন। তাহলে আমাদের প্রশ্ন এখানে একটা আসতে পারে যে বৈদিক ভাষার সংস্কার সাধন করেন নিচের কে বৈয়াকরণ কি পাণিনি,
ঠিক আছে, এবং নির্দিষ্ট একটি সূত্র প্রদান করে সংস্কারকৃত এই ভাষার নাম হচ্ছে কি আমাদের সংস্কৃত ভাষা। তো হচ্ছে বৈদিক ভাষা থেকে সংস্কৃত ভাষায় রূপান্তর করে আমাদের বৈয়াকরণ পাণিনি। ঠিক আছে, এখানে এই লাইনটা দুটো গুরুত্বপূর্ণ, আর এই লাইনটা এখানকার। আচ্ছা, এরপর দেখো আমাদের গৌড়ী প্রাকৃত ভাষা। গৌড়ী একটি কি স্থান, আর গৌড় অঞ্চলকে বাকি প্রাকৃত একটি ভাষা, মানে যে গৌড় একটা অঞ্চল ছিল না মহাস্থানগড়, ঠিক আছে, গৌড় একটি অঞ্চলের নাম, যেমন মহাস্থানগড় যেগুলো একটা অঞ্চলের নাম, ঠিক আছে, অঞ্চল আমরা বুঝি তাই না, দিনাজপুর, রংপুর, তারপর কি খুলনা, চট্টগ্রাম, ঠিক আছে। গৌড়ী অর্থ কি স্থান, ঠিক আছে, অর্থাৎ কি গৌড় অঞ্চল কি বুঝায়। আর প্রাকৃত একটি কি ভাষা, প্রাকৃত একটি কি ভাষা, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য একটি ভাষার একটি কি রূপকে নির্দেশ করে। প্রাচীন গৌড় রাজ্যে অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সাধারণ মুখের মানুষের ভাষা ছিল কি গৌড়ীয় প্রাকৃত ভাষা। মানে হচ্ছে প্রাচীন যে গৌড় রাজ্য ছিল, ঠিক আছে, যখন আমরা সাধারণ জ্ঞান ক্লাস নিব তখন তোমরা ওখানে বিষয়টা বুঝতে পারবা, তোমাদের বিস্তারিত সেখানে তোমাদের বুঝিয়ে দেবো আমি, যে হচ্ছে প্রাচীন গৌড় রাজ্য, ঠিক আছে, অর্থাৎ গৌড় রাজ্যের বর্তমান হচ্ছে নাম হচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ, এবং কি বাংলাদেশে এই চাপাই নবাবগঞ্জ সর্ব উত্তরের জেলা, তাই না, এইসব অঞ্চলে সাধারণ মানুষের ভাষা ছিল আমাদের গৌড়ীয় প্রাকৃত ভাষা। তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন অঞ্চলের মানুষের কি মুখের ভাষা ছিল গৌড়ী প্রাকৃত ভাষা, ঠিক আছে, বর্তমান পশ্চিমবঙ্গ অথবা কি বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত থেকে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি বা কি হয়েছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে কি সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার কি উৎপত্তি হয়েছে। আনুমানিক ষষ্ঠ শতাব্দীতে রচিত আচার্য দণ্ডির কাব্য দর্শক গ্রন্থে গৌড়ীয় প্রাকৃত ভাষার উপস্থিতির একটি প্রমাণ পাওয়া যায়। এটা তেমন গুরুত্বপূর্ণ না, তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ এইগুলা। আচ্ছা, এখন আমাদের কি এই যে পৃথিবীতে আছে না, বর্তমান পৃথিবী কি আমাদের সর্ব ভাষা প্রচলিত আছে আমাদের প্রায় কি ৩,৫০০। বর্তমান পৃথিবীতে আমাদের ৩,৫০০-এর বেশি কি ভাষা কি প্রচলিত আছে। হ্যাঁ, ঋগ্বেদ সম্পর্কে কি জানো, এখানে সেটা উল্লেখ করে বলা হয় না আমাদের। ঋগ্বেদ সম্পর্কে কি জানো, ঠিক আছে, ঋগ্বেদ কি ইন্দো ইউরোপীয় ভাষার কি প্রাচীনতম গ্রন্থগুলোর মধ্যে কি অন্যতম। এটি কি প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত সংকলন, মানে প্রাচীন ভারতীয় ভাষা ছিল না, তার কি বৈদিক কি সংস্কৃত সংস্করণ হচ্ছে আমাদের ঋগ্বেদ। এই ঋগ্বেদ রচয়িতা হিসেবে কি ৩৭৮ জনের নাম পাওয়া যায়। ঋগ্বেদ রচয়িতা হিসেবে কি কয়জনের নাম পাওয়া যায় আমাদের ৩৭৮ জনের, তার মধ্যে কি ৩৫০ জন ছিল আমাদের ঋষি, আর ২৮ জন ছিল আমাদের কি ঋষিকা। ৩৫০ জন আমাদের পুরুষ এবং ২৮ জন হচ্ছে আমাদের কি মহিলা। আচ্ছা, এখন আমরা এই যে আমরা এখানে এটা দেখলাম না, আমরা কিছু আমরা এটা দেখছি আমরা, তাই না, ছকটা, ঠিক আছে। তো ছকটা আমরা বুঝছি যে কোন ভাষা থেকে আসছে, কোন শাখা থেকে বাংলা ভাষাটা কি আসছে কিভাবে, ঠিক আছে। তো আমাদের এই শাখা থেকে ছকটা থেকে প্রশ্ন করা হয় আমাদের কি ধরনের প্রশ্ন, যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইন্দো ইউরোপীয় বা কি ইন্দো যুগ পরিমাণ ভাষা কি কত খ্রিস্টপূর্বের পুরনো। উত্তর হবে কি ভাইয়া প্রায় কি ৫,০০০ খ্রিস্টপূর্বের পুরনো। আর শতম শাখা হচ্ছে আমাদের খ্রিস্টপূর্ব কত আমাদের ৩৫০০। আর তারপর আমাদের হিন্দু আর্য আছে না, এই হিন্দু আর্য ভাষা আমাদের ২,৫০০ বা ২৫০০ খ্রিস্টপূর্বের। মানে হচ্ছে মানে কি এই যে ইন্দো ইউরোপীয় বা হিন্দু যুগপরায়ণ ভাষা কি ৫,০০০ প্রায় কি ৫,০০০ খ্রিস্টপূর্বে কি উদ্ভব করা হয়, মানে উদ্ভব হয়। আর আমাদের কি শতম শাখা কি প্রতিষ্ঠা লাভ করে প্রায় কি ৩৫০০ খ্রিস্টপূর্বে। তারপর আমাদের হিন্দু আর্য ছিল না, হিন্দু আর্য কি প্রতিষ্ঠা লাভ করে আমাদের বা কি উদ্ভব হয় প্রায় কি ২৫০০ খ্রিস্টপূর্বে। তারপরে ভারতিক বা কি ভারতীয়, এটা হচ্ছে আমাদের ১২০০ খ্রিস্টপূর্ব
মতান্তরে আমাদের 1500 থেকে 1200 খ্রিস্টপূর্ব। এরপর ছিল আমাদের প্রাচীন ভারতীয় আর্য, তারপর ছিল আমাদের মধ্য হিন্দু আর্য বা কি প্রাচীন কথ্য ভারতীয় আর্য অথবা কি আদিম প্রাকৃত। এটা হচ্ছে আমাদের কি প্রায় কি 8000 খ্রিস্টপূর্বে কি সেটা কি উদ্ভব লাভ করে। এরপরে আসে প্রাচীন প্রার্য আসছে না, প্রাচীন প্রার্য হচ্ছে আমাদের কি প্রায় কি 400 খ্রিস্ট পূর্বে আমাদের। এরপর কি আসছে আমাদের গরিব প্রাকৃত ভাষা আছে না, এই গরিব প্রাকৃত হচ্ছে কি প্রায় কি 200 খ্রিস্টপূর্বে। তারপর গড়ি থেকে তার কি ছিল আমাদের গড়ি অপভ্রংশ ছিল না, এই গড়ি অপভ্রংশ ছিল আমাদের কি 400 থেকে 600 খ্রিস্টপূর্বে। এই গড়ি অপভ্রংশ কি ছিল আমাদের বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপী হচ্ছে আমাদের উদ্ভব লাভ করে প্রায় কি 5000 খ্রিস্টপূর্বে। এরপর কি ছিল আমাদের বাংলা, এই বাংলা আমাদের উদ্ভব লাভ করে প্রায় কি 650 খ্রিস্টপূর্বে। আচ্ছা, তো আমাদেরকে এই যে বাংলা ভাষার কি উদ্ভব বিকাশ সম্পর্কে আমাদের কি সব কিছু জানছি। এখানে ভাইয়া তোমাদের কোনো বোঝার কিছু নাই, তো আমি তোমাদের এখানে শুধু কি আলোচনা করে দিচ্ছি যে এখান থেকে কিভাবে প্রশ্ন করা হয়। এটা সব কিছু একটা থিওরি, যেটা তোমাকে নিজেরা তুমি পড়তে পারবা, তাই না? আর এখান থেকে তোমার কি আর তোমরা কাজটা কি করবা যে হচ্ছে খাতায় এগুলো সবগুলো নোট করবা ভাইয়া, ঠিক আছে? নোট করে এই যে তোমাদের হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের প্রায় 42টা প্রশ্ন। এর প্রশ্ন তোমরা কি দেখবা, ঠিক আছে? দেখে কি বুঝতে পারো যে এখান থেকে কিভাবে প্রশ্ন করা হয়। আমি যেভাবে পড়ছি সেভাবে এখানে প্রশ্ন ঠিক একইভাবে এখানে প্রশ্নগুলো করা হয়। আচ্ছা, এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের বাংলা লিপি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভাই আমাদের বাংলা লিপি, তাই না? যেমন হচ্ছে তোমাদের কিছু বাংলা ভাষা সম্পর্কে আলোচনা করলাম না, ঠিক এভাবে কিছু কথা বলছি তোমাদের। বাংলা ভাষা আমাদের কি যেমন কি বহু উত্থান পতনের মধ্য দিয়ে কি বর্তমান রূপ লাভ করেছে, তেমনি কি বাংলা লিপি কি নানা কি পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান পরিগ্রহ বা কি রূপ লাভ করেছে আমাদের, ঠিক আছে? কিছু দেখলাম না আমরা বাংলা ভাষা বিভিন্ন কি কালক্রমে ধীরে ধীরে আসছে আমাদের, তাই না? বাংলা ভাষা কি রূপ লাভ করছে, ঠিক একইভাবে আমাদের বাংলা লিপিও কি আমাদের কি বিভিন্ন কালক্রমে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমান কি রূপ আছে। তো বাংলাদেশের কি আছে, বাংলাদেশের কথা বলতেছি যে বাংলা লিপির মধ্যে আমাদের এখানে যে আমাদের লিপি শব্দের অর্থ হচ্ছে আমাদের লিখন পদ্ধতি, ঠিক আছে? বাংলা লিপি হচ্ছে আমাদের কি লিপি শব্দ হচ্ছে লিখন পদ্ধতি। আমাদের বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার লিখন পদ্ধতি হচ্ছে কি বাংলা লিপি। আর আমাদের পৃথিবীর প্রায় সকল ভাষা কি আমাদের কি এই যে ফিনিশীয় লিপি থেকে কি উদ্ভব হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের যে ভারতীয় লিপির কি দুইটি রূপ, কি দুইটি বুঝতে পারছো? একটা কি ব্রাহ্মী লিপি, একটা কি খরিষ্ঠ লিপি, খরষ্টি লিপি, ঠিক আছে? তো ভারতীয় লিপির কি রূপ দুইটি আমাদের, একটা কি ব্রাহ্মী লিপি, একটা কি খরষ্টি লিপি, ঠিক আছে? এই ব্রাহ্মী লিপি হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, যেমন কি বাংলা ভাষা আমাদের বাম থেকে ডান লিখি না। আর খরষ্টি হচ্ছে কি আমাদের আরবি আছে না, ডান থেকে কি বাম দিকে কি আমরা পড়ি না আমরা, ঠিক আছে? এগুলো ভাষা কি আমাদের কি ডান দিকে বাম দিকে লেখা হয়। এই ব্রাহ্মী লিপি থেকে আমাদের তিনটা লিপি উদ্ভব হয়েছে, একটা পশ্চিমা লিপি, একটি মধ্য ভারতীয় লিপি, একটা কি পূর্বী লিপি, ঠিক আছে? এই পূর্বী লিপি থেকে কি বাংলা ভাষার লিপি বা কি বর্ণমালার উদ্ভব হয়েছে, বুঝছো? তাহলে হচ্ছে আমাদের কি এই বাংলা লিপির উদ্ভব কিভাবে হয়েছে সেটা আমরা দেখলাম। তাহলে মনে থাকবে তো বাংলা লিপি উদ্ভব হয়েছে পূর্বী লিপি থেকে, বুঝতে পারছো? আচ্ছা, তা বাংলা লিপির কি উৎপত্তির সময় এখন, ঠিক আছে? বাংলা লিপি কখন উৎপত্তি হয় তার কি আছে দুজন কি মতামত প্রদান করে ভাষা বিজ্ঞানী, এই যে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি 7ম শতাব্দী থেকে বাংলা লিপির কি উদ্ভব বা কি উৎপত্তির সময়, ঠিক আছে? মতান্বয়ে হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বাংলা লিপি উৎপত্তির সময় হচ্ছে কি 10ম শতাব্দীতে, বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন যদি দুইটা থাকে তোমরা অবশ্যই উত্তর করবে কি 7ম শতাব্দী। আচ্ছা, এরপর দেখো আমাদের বাংলা লিপি উৎপত্তি কি বাংলা ব্রাহ্মী লিপি কি কুঠিলুপ বা কি পূর্বালিপি থেকে, বুঝতে পারছো?
আচ্ছা, আমরা কিছু আগে দেখলাম যে আমাদের বাংলা লিপি কি এ ব্রাহ্মী লিপি থেকে আসছে না, এ কুঠিল লিপি বা পূর্বী লিপি থেকে, বুঝতে পারছো? এ পূর্বী লিপির কি আরেক নাম হচ্ছে আমাদের কি কুঠিল রূপ, বুঝতে পারছো? এই লিপি হচ্ছে কি বাংলা ভাষা কি বাংলার নিজস্ব লিপি। তো বাংলা ভাষার বা কি বাংলা লিপি, সরি, বাংলা লিপির কি আমাদের নিজস্ব লিপির নাম হচ্ছে পূর্বী লিপি, বুঝছো? তো বাংলা লিপিতে আমাদের কি বর্ণ আছে আমাদের কি 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ কত আমাদের 39টি, বুঝতে পারছো? আর আমাদের এখানে কি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে 1800 সালে কি শ্রীরামপুরে মিশনে কি মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে অর্থাৎ কি ছাপাখানার প্রভাবে বাংলা লিপির কি অক্ষর কি স্থায়িত্ব লাভ করে? পঞ্চানন কর্মকার বাংলা লিপির কি অক্ষর ও বর্ণের আধুনিক রূপ দান করেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে, সবগুলো কি লাইন বাই লাইন এখানে গুরুত্বপূর্ণ তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তোমাদের যে বাংলা লিপির কি অক্ষর বা বর্ণের আধুনিক রূপ প্রদান করে কে? পঞ্চানন কর্মকার, বুঝছো? বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ কত আমাদের 39টি। এই যে অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও কি আমাদের এই বাংলা লিপিতেই লেখা হয়। তুমি যে অহমিয়া, বড়ো, মণিপুরি ভাষাগুলো দেখো লৈখিক রূপটা, তোমরা কি দেখবা যে এখানে কি বাংলা লিপি কি ব্যবহৃত হচ্ছে। তার সাথে আমরা কি সংস্কৃত বা কি মৈথিলি ভাষা কি একসময় কি বাংলা লিপিতে লেখা হইতো। তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে একটা যে নিচের কোন ভাষাটা কি বাংলা লিপিতে লেখা হয়? একটা কি অহমিয়া, বাকি বড়ো, বাকি মণিপুরি, ঠিক আছে? তিনটে নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর তোমার একটা প্রশ্ন আসতে পারে যে কত সালে, ঠিক আছে, সর্বপ্রথম বাংলা লিপি কি অক্ষর স্থায়িত্ব লাভ করে? 1800 সালে মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে বাকি ছাপাখানা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের বাংলা লিপির পরিক্রমা। এই বাংলা লিপি কি প্রসার ঘটে আমাদের পাল আমলে, বুঝতে পারছো? যখন আমরা সাধারণ জ্ঞান বলবো তখন কি বিভিন্ন কি রাজার কি শাসনের আমলগুলোকে জানবো, ঠিক আছে? তার মধ্যে কি রাজাগুলো আছে পাল, পাল রাজা, ঠিক আছে, সেন রাজা, পাঠান যুগ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই যে বাংলা লিপির প্রসার লাভ করে আমাদের এর পাল আমলে, আর গঠন হয় আমাদের সেন আমলে, স্থায়িত্ব লাভ করে আমাদের পাঠান যুগে, স্থায়ী হয় আমাদের কি রূপদান করে আমাদের বিদ্যাসাগর দ্বারা, বুঝতে পারছো? আর আধুনিক রূপদান করে আমাদের পঞ্চানন কর্মকার, আর নকশা তৈরি করে আমাদের চার্লস উইলকিল, বুঝছো? তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে যে বাংলা লিপির প্রসার হয় নিচের কোন আমলে? উত্তর কি হবে? পাল আমলে। যদি বলে গঠন হয় তাহলে কি হবে? সেন আমলে। যদি বলে স্থায়িত্ব লাভ করে তখন কি হবে ভাইয়া? পাঠান যুগে, বুঝতে পারছো? আর যদি বলে কি বাংলা লিপি স্থায়ী রূপদান করে কে? বিদ্যাসাগর, ঠিক আছে? আর যদি বলে তোমাকে বাংলা লিপিকে আধুনিক রূপদান করে তখন উত্তর কি হবে? পঞ্চানন কর্মকার। আর যদি বলে বাংলা লিপির নকশা তৈরি করে কে? চার্লস উইলকিল, ঠিক আছে? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখে নিই আমরা কিছু এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? ভারতীয় লিপির উৎপত্তি হয় কথা থেকে? প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে, বুঝছো? এটা আমি এখানে দিয়ে দিছি, এই যে এখানে দেখো, প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির কি উৎপত্তি ঘটে। এরপর দেখো আমাদের ভারতীয় কি মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি, ঠিক আছে? সকল ভারতীয় লিপির ব্রাহ্মী লিপি থেকে কি ব্রাহ্মী জন্মলাভ করছে, যেমন কি বাংলা সিংহলে, ব্রহ্মী, সেমি, জবদ্বীপ, তিব্বতে কি লিপির কি উৎস কি ব্রাহ্মী লিপি, বুঝতে পারছো? তো ব্রাহ্মী লিপি কি থেকে আমাদের কি উৎপত্তি লাভ করেছে আমাদের বাংলা সিংহলে, সেমি এবং কি জবদ্বীপ, তিব্বতী লিপির উৎস, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের ব্রাহ্মী লিপির কি সম্পর্কে কি জানো? যেহেতু আমাদের বাংলা ভাষা, ঠিক আছে, ব্রাহ্মী লিপি থেকে কি উৎপত্তি হয়েছে, তো আমাদের অবশ্যই কি ব্রাহ্মী লিপি সম্পর্কে জানতে হবে না? আচ্ছা, ভারতীয় উপমহাদেশে কি আর্য ভাষার কি প্রাচীনতম যে বর্ণমালার কি সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব কি 3য় শতকের। ভারতীয় কি উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব কি 3য় শতকের, বুঝতে পারছো? অশোকের
অনুশাসন আমলে সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম কি ব্রাহ্মী লিপিতে লেখেন। বগুড়ার কি মহাস্থানগড় যে লিপিতে লেখা, যে লিপিতে পাওয়া গেছে তা উভয় কি প্রাপ্ত কি লিপির কি সাদৃশ্য আছে, মানে বগুড়া মহাস্থানগড়ে কি যে লিপি পাওয়া গেছে তার সাথে কি ব্রাহ্মী লিপির কি সাদৃশ্য আছে। এই লিপিকে কি আমরা কি ব্রাহ্মী লিপি বলে কি বলে থাকি। ব্রাহ্মী লিপি কি কুষাণ এবং কি গুপ্ত রাজাদের আমলে কি পরিবর্তিত হয়ে কি তিনটি রূপ লাভ করে। একটি সারদা যা কি কাশ্মীর এবং কি পাঞ্জাবে কি প্রচলিত রূপ। আরেকটি কি নাগর যা কি হচ্ছে রাজস্থান, মালব কি গুজরাট কি মধ্যপ্রদেশের প্রচলিত রূপ। আর একটা হচ্ছে আমাদের কি কুঠিল, ভারতীয় কি পূর্বাঞ্চলের প্রচলিত রূপ। ঠিক আছে, তো ব্রাহ্মী লিপি কি তিনটি রূপ লাভ করে পরবর্তীতে কার আমলে, কুষাণ এবং কি গুপ্ত রাজাদের আমলে। একটি সারদা, একটি নাগর, একটা কি কুটিল। সারদা হচ্ছে কাশ্মীর এবং কি পাঞ্জাবের, আর নাগর হচ্ছে কি রাজস্থান, মালব এবং কি গুজরাটের মধ্যপ্রদেশের, আর কুটিল হচ্ছে কি ভারতের পূর্বাঞ্চলের প্রচলিত রূপ। ঠিক আছে, আচ্ছা এখন চলুন দেখে নিই আমরা আমাদের এই লিপি থেকে কি বিগত বছরের প্রশ্ন কি কি আসে। যে কোন সম্রাট তার শাসনামলে বাংলা লিপি থেকে উৎকীর্ণ করান, উত্তর কি অশোক। ঠিক আছে, যে কিছু আগে বললাম আমরা। এরপর দেখো আমাদের বাংলা লিপি উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে, পূর্বী লিপি থেকে। ঠিক আছে, আচ্ছা এগুলো পড়ছি। হ্যাঁ, তো আশা করি কি আজকের ক্লাসে এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা কি এই যে বাংলা লিপি এবং কি বাংলা ভাষার কি উদ্ভব কি ইতিহাস সম্পর্কে তোমরা কি এগুলো পড়ে নিও। ঠিক আছে, আমি এখানে তোমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে সেগুলো দিয়ে দিছি। আর আমি তোমাদের কি অবশ্যই বলবো যে আমি যে লেকচার সিটগুলো দিচ্ছি এগুলো পুরোটাই কি তোমরা কি নোট করতে, বুঝছো। আর যেগুলো লিখিত প্রশ্ন প্যাটার্নে তোমাদের কি প্রশ্নগুলো দিচ্ছে, ওই লিখিত প্রশ্নকে কি যখন তোমরা লিখিত পরীক্ষা দিব তখন কিন্তু প্রশ্ন আসবে এগুলো থেকে। আর ওই লিখিত প্রশ্ন থেকে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন করা হয়, যেগুলো তোমাদের দেখাই দিচ্ছি আমি, বুঝছো। আর আজকে তোমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে বাংলা ভাষার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ঠিক আছে, ওটা একটা গ্রামারের টপিক। আমরা আগে যে বাংলা সাহিত্যটা শেষ করি, তারপর আমরা বাংলা গ্রামারে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে কি আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।